চারটা অভিভাবক তার কাছে জানতে চাইব, দীপক চক্রবর্তীর কাছে জানতে চাইব যে দীপকবাবু, যে আজকে করোনা যে হয়েছে এবং আমফান হয়েছে, সমস্ত পরিস্থিতিতে পরিবেশে আপনি কিভাবে কি অবস্থাতে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন? করোনা নিয়ে বলতে গেলে প্রথমেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে হয়। তিনি আমাদের অনুপ্রেরণা। তাকে দেখেই আমরা শিখেছি যে বাংলার মুখ্যমন্ত্রী হয়ে তিনি রাস্তায় নেমে করোনা রোগের মোকাবিলা করেছেন। হসপিটাল বলুন, কোভিড সেন্টারগুলো বলুন, হাট বলুন, বাজার বলুন, সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায় দায়িত্ব পালন করেছেন। তাকে দেখেই আমরা শিখেছি যে দলগতভাবে চাকদা শহর তৃণমূল কংগ্রেস এবং শাখা সংগঠন আমরা মিলিয়ে প্রায় চাকদায় যারা করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা অনাহারে দিন যাপন করছিল, এমন 15,000 মানুষের হাতে আমরা প্রায় খাদ্য সামগ্রী তুলে দিয়েছি। চাকদা পৌরসভার মাধ্যমেও যতটা পারি সম্ভব সহযোগিতা করা গেছে। রাজ্য সরকারের মতো সহযোগিতা করছে। ধরুন, আমরা রাজনৈতিকভাবে যেখানে সভা সমিতি করছি, প্রতিটি সভা সমিতিতে আমরা বলছি যে করোনা রোগের কোনো ওষুধ নেই। করোনা রোগকে দমন করতে গেলে সরকারি গাইডলাইন মেনে চলতে হবে। আমরা প্রতিটি সভা সমিতিতে বলেছি মাস্ক ব্যবহার করুন, প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে অযথা ঘোরাঘুরি করবেন না, হাটে বাজারে এলে প্রতিদিন আসবেন কেন, 3 দিন বাদে একদিন আসুন, 2 দিন বাদে একদিন আসুন, তাহলেও তো করোনাকে অনেকটা প্রতিহত করা যায়। বাড়িতে যারা আমরা বসবাস করছি, বাড়িতে আমরা বারবার বলেছি শুধু স্যানিটাইজার নয়, সাবান দিয়ে যখনই কিছু করুন না কেন, যেখানেই হাত দিন না কেন, সাবান দিয়ে বারবার হাত ধুতে হবে। পৌরসভার তরফ থেকে বলুন, আমি পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান, আমি বর্তমান চাকদা পৌরসভার বোর্ড মেম্বার, মাইকিং করেছি। জনবহুল যে সমস্ত এলাকাগুলো আছে সে সমস্ত সব জায়গায় প্রচার চালিয়েছি যে অকারণে ভিড় করবেন না, অকারণে কোথাও গিয়ে গল্প করবেন না। মাছ বাজারে চাকদায় প্রতিদিন সকালবেলা মাছ বাজারের অবস্থা দেখলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে। চাকদা সিঙ্গারা একটা ভয়ঙ্কর অবস্থা, কিছুতেই কন্ট্রোল করা যাচ্ছে না। আমরা বারবার বলছি, আবেদন জানাচ্ছি, সমিতিগুলোকে ডেকেছি, সমিতিগুলোকে আমি পৌরসভায় ডেকেছি, আলোচনা করেছি, এসডিও সাহেব ডেকেছেন, আলোচনা হয়েছে, বারবার বলেছি দরকার আপনারা পাটবার ভাগ করে নিন, সেপারেট করে নিন, দূরত্ব বজায় রেখে ব্যবসা করুন, যাতে ওখানে ব্যাপক গ্যাদারিংটা লাভ হবে। কোনো কিছুতেই যে আমরা বলতে পারেন ব্যর্থ, হয় চাকদার মানুষকে বোঝাতে পারিনি, তাহলে চাকদার মানুষ করোনা রোগের বিপদ সম্পর্কে ধারণা করতে পারছেন। আজকে চাকদায় বলুন, চাকদায় কিন্তু আমরা ভালো জায়গায় নেই। চাকদায় প্রায় 500-র কাছাকাছি, 550 মানুষ করোনা আক্রান্ত হয়েছে। যদি আমাদের আবেদন মানুষ সহযোগিতা করত, তাহলে আমরা আরেকটু ভালো জায়গায় থাকতাম। আমরা চাকদার ব্যবসায়ী সমিতি যে আছে, চাকদার পুজো কমিটিগুলো যারা আছে, তাদেরকে বারবার আবেদন জানিয়েছি, রাজ্য সরকার আপনার ক্লাবকে, আপনার পুজো কমিটিকে সহযোগিতা করছে, ক্লাবগুলোর, পুজো কমিটিগুলোর সামাজিক দায়িত্ব থাকুক। আপনি জনশক্তি সংবাদপত্রের প্রতিনিধি হিসেবে আমার কাছে এসেছেন, আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি আপনার মাধ্যমে আমি চাকদার সমস্ত ব্যবসায়ী যারা আছে, চাকদার সমস্ত ক্লাব যারা আছে, যারা ব্যবসা পুজো কমিটিগুলো আছে, তাদের কাছে আবেদন জানাচ্ছি সামাজিক দায়িত্ব পালনে, করোনা রোগকে ধ্বংস করতে, প্রতিহত করতে বাংলার মুখ্যমন্ত্রীর গাইডলাইন, পশ্চিমবঙ্গ সরকারের যে দেওয়া গাইডলাইন, সেই গাইডলাইন অনুযায়ী তারাও কিছুটা প্রচার করুন, তাহলেও কিন্তু আমরা অনেকটা ভালো জায়গায় আস্তে আস্তে যেতে পারি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর কথা বলার জন্য। কিন্তু তার সাথে আপনাকে জানাবো, একটা কথা জিজ্ঞেস করতে চাই
যে আজকে যে পুজো কমিটিগুলো যে অনুমতি আপনারা দিয়েছেন, সেটা কিভাবে, কি সিদ্ধান্ত নিয়ে, কিভাবে, কি প্রক্রিয়াতে আপনারা সিদ্ধান্ত নিয়ে, কিভাবে পরিকল্পনা করে আপনারা সিদ্ধান্ত নিয়ে তাদের আপনারা বলেছেন যে পুজো করতে? না, ধরুন এটা সরকারি গাইডলাইন আছে। কোনো পৌরসভা বলুন, কোনো বিডিও অফিস বলুন, তারা নতুন করে কোনো পুজো কমিটিকে অনুমোদন দিতে পারে না। যারা দীর্ঘদিন যাবৎ পুজো করছে তারাই অনুমোদিত পুজো কমিটি হিসেবে স্বীকৃতি পায়। এমনি যদি কেউ অনুমোদিত বাইরে গিয়ে অনুমোদন না নিয়ে অনুমোদনের বাইরে তারা করে থাকে, তাহলে তাদের এটা আলাদা বিষয়। আর সরকারি সাহায্যের ব্যাপারে এটা সরকার গাইডলাইন ঠিক করবে। ধরুন গতবার পুজো কমিটিগুলো অনেকে 25,000 টাকা করে পেয়েছে, এটা চাকদা পৌরসভা ঠিক করে দেয়নি। এটা সরকার যেভাবে গাইডলাইন ঠিক করে, সরকার যাদের দায়িত্ব দেয় তারাই কারা কারা পাবে, কারা কারা রেজিস্টার ক্লাব আছে, বা কারা কারা রেজিস্টার পুজো, কারা কারা বৈধ পুজো কমিটি আছে, অনুমোদিত পুজো কমিটি আছে, তাদের কাদের সমস্ত কাগজপত্র ঠিক আছে, এটা নির্ধারণ করে সরকারই ঠিক করবে। এবার 25,000 টাকাটা 50,000 টাকা করা হয়েছে। এবার এই 50,000 টাকা কিভাবে দেওয়া হবে এখন পর্যন্ত আমাদের গাইডলাইন আসেনি। আমি এসডিও সাহেবকেও বলেছিলাম যে অনেক মানুষ তো জানতে চাইছে যে পশ্চিমবঙ্গ সরকার 50,000 টাকা করে পুজো কমিটিকে দেবে, তাহলে তারা কি করবে, তাদের কি করণীয়, তারা কোথায় যাবে জানতে চাইছে। এসডিও সাহেব বলেছেন যে ঠিক আছে, আমি সরকারি গাইডলাইনটা দেখে নিই, সরকারি গাইডলাইন দেখে তারপরে বলবো। এখন পর্যন্ত সরকারি গাইডলাইন আমাদের কাছে আসেনি কারা কিভাবে টাকা দেবে। দীপবাবু, যে আজকে আমাদের বাঙালিদের যে পুজো, যে জায়গাটা দুর্গা পুজো, এটা সবার, আপনার আমার প্রত্যেকের, প্রতিটা মানুষের, তা সেই জায়গাটাতে দাঁড়িয়ে আপনার ধ্যান ধারণা কি, যে মানুষ কিভাবে এখন যে পর্যায়ে আছে সে পর্যায়ে থেকে আপনি কি বলতে চাইছেন মানুষ কিভাবে চললে মানুষ বাঁচতে পারবে, বা পুজোর গাইডলাইন্সটা আপনার কাছে জানতে যাবো? না, গাইডলাইন তো আমরা করবো না, গাইডলাইন ঠিক করবে। তবে আমি একটা জিনিস বলতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় সব ক্ষেত্রেই তো রেকর্ড সৃষ্টি করছে। যে কন্যাশ্রী বলুন, সবুজ সাথী বলুন, একের পর এক ঘটনা। নতুন করোনা কাজের জন্য রাষ্ট্রসংঘের প্রশংসাপত্র পেয়েছেন। সব ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায় রেকর্ড সৃষ্টি করছে। এই যে আমরা প্রতি বছর দুর্গাপুজো বিসর্জনের পরে যে দুর্গাপুজো ফেস্টিভ্যাল দেখি, কার্নিভাল দেখি, এটা তো বাংলার মানুষ কোনোদিন স্বপ্নে ভাবেনি। কলকাতা রেড রোডে পুজো হয়ে যাওয়ার পরে যেভাবে ওখানে দুর্গাপুজো বিসর্জন যাত্রাটাকে দুর্গাপুজো কার্নিভালে নিয়ে গেছেন, শুধু বাংলা নয়, ভারতবর্ষ নয়, সারা পৃথিবীর বুকে এই উৎসবটাকে তিনি পৌঁছে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছেন উৎসব কি করে করতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের গায়ে মাঝে মধ্যে সাম্প্রদায়িক তকমা লাগিয়ে দেওয়ার চেষ্টা, ও মমতা বন্দ্যোপাধ্যায় ওই সম্প্রদায়, ওই সম্প্রদায়, সেই সম্প্রদায়। মমতা বন্দ্যোপাধ্যায় সবার প্রতিনিধি, মমতা বন্দ্যোপাধ্যায় সবার কাছে ভগবান। মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনো জাত নেই, মমতা বন্দ্যোপাধ্যায় মানুষ। মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বলেন যে আমরা ধর্ম নিয়ে দল করি না, আমরা মানুষের পাশে থাকি, মানুষকে নিয়ে দল করি। আমাদের কাছে জাতপাত নেই। ভারতবর্ষে আরেকটি রাজনৈতিক দল যারা কথায় কথায় সাম্প্রদায়িক কথাবার্তা বলে, বিভাজনের রাজনীতি করে, ভেদাভেদ তৈরি করার চেষ্টা করে, তাদের অবস্থাটা দেখেছেন? তারা মনে হয় তারাই হিন্দুর প্রতিনিধি। ভারতবর্ষে হিন্দুর পূজারী, হিন্দুর প্রতিনিধি তারা। তাহলে তাদের কাছে তো জানতে হয় যে আসামে দুর্গাপূজা বন্ধ হলো কেন? আসামে দুর্গাপূজা বন্ধ হলো কেন? আসামে তো ভারতীয় জনতা পার্টির সরকার। ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা একের পর এক বাংলা বিরোধী কথাবার্তা বলে যাচ্ছে, বাংলা বিরোধী কথাবার্তা বলে। উত্তরপ্রদেশে কাদের রাজত্ব? ভারতীয় জনতা পার্টির সরকার, ওখানে রাজত্ব। উত্তরপ্রদেশ যদি রাম রাজত্ব হয়ে থাকে, তাহলে রাম রাজত্বে তো শান্তি থাকবে, রাম রাজত্বে মানুষ ভালো থাকবে, মহিলারা ভালো থাকবে। তাহলে আজকে তো আমার প্রশ্ন, রাম রাজত্বে সীতার উপর অত্যাচার হচ্ছে কেন?
রাবণ রাজত্বে শ্রীলঙ্কায় তো বন্দি থাকা অবস্থায় সীতার উপর অত্যাচার হয়নি। এটা ভারতীয় জনতা পার্টির সরকার রাম রাজত্বে উত্তরপ্রদেশে আজকে সীতারাও নিরাপত্তাহীনতায় ভুগছে। তা আমরা জানতে পারলাম আমাদের প্রাক্তন চেয়ারম্যান তথা আমাদের চাকদার তৃণমূল শহর কংগ্রেস সভাপতি সাথে আমাদের চাকদা শহরের যে অভিভাবক তার মুখে অনেক কথা শুনতে পারলাম এবং ওনাকে একটাই ধন্যবাদ জানাবো যে কথা উনি বলেছেন যে রাম রাজত্বের জন্য রাম সীতা যেখানে বসবাস করতেন সীতার কোনো রকম সীতার যে সীতা ছিল তার কোনো কিছুই করণীয় নেই, কোনো কিছু নেই। সেই অবস্থাতে আজকে আমাদের বাংলাতে তুলকালাম করার জন্য বিজেপি সরকার অনেকভাবে চেষ্টা করছেন এবং আজকে আপনাদেরকে জানাচ্ছি এবং বলছি আমাদের জনশক্তি নিউজ থেকে বিশ্বনাথ ঘোষ আপনাদেরকে জানাচ্ছি যে আজকে আমাদের দীপক চক্রবর্তী প্রাক্তন চেয়ারম্যান তথা শহর তৃণমূল কংগ্রেস চাকদার এবং চাকদার যে অভিভাবক যিনি প্রতিটা মানুষের ক্ষেত্রে প্রতিটা মানুষের অভাব অনটনের জন্য এবং গরিব মানুষের পাশে দাঁড়ানো ব্যক্তি সেই মানুষের মুখে আমরা শুনতে পেরেছি এবং উনি আগামী দিন আজও আছেন আগামী দিনও আছেন। ওনার বক্তব্য একটাই, আগামী দিন আমরা দেখছি এবং বিজেপি সরকার যেটা করছেন সেই সরকারকে আমরা কিভাবে বিচ্ছেদ করে সেই জায়গাটাতে মাটি মানুষ তৃণমূল সরকারের মমতা ব্যানার্জি আদর্শে কিভাবে চলবো সেই সংকল্প নিয়ে উনি চলছেন এবং সারা চাকদার মানুষকে সেইভাবে উনি চালাতে চাইছেন। এটাই ওনার বক্তব্য এবং ওনার প্রতিশ্রুতি।